সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিনিধি স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব চান্দু। মুক্ত কথা অনুষ্ঠানে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আজ দুজন অতিথি আমার সর্ববামে বসা আছেন একরামুল হক, ভোরের আলো উন্নয়ন সংস্থা নামের একটা এনজিওর কর্মকর্তা, পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। আমার বামে বসা আছেন পুষ্টিবিদ তরিকুল ইসলাম, যিনি রুবিউল ইসলাম মেমোরিয়াল হসপিটালের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। কথা বলবো এই দুজনাকে নিয়ে। মূলত এনাদের দুজনকে ডেকেছি যে কারণে, সেটা হলো বর্তমান করোনাকালীন সময়ে এই করোনা মোকাবেলার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে সরকারি সেবা সমূহ যে সমস্ত প্রতিষ্ঠান আছে, হসপিটাল বা যে সমস্ত ইয়েতে স্বাস্থ্যসেবা কেন্দ্র, সেখানে যতটুকু সেবা দেওয়া হচ্ছে, এর পাশাপাশি যারা এই ক্লিনিক বা হসপিটাল বেসরকারিভাবে যারা মেহেরপুর বা গাংনী বা মুজিবনগরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছেন, তারাও আসলে স্বাস্থ্য খাতের অবদান রাখার চেষ্টা করছেন। বিভিন্ন সময় তাদেরকে নিয়ে নানান বিতর্ক থাকলেও তিনারাও এই করোনা মোকাবেলার ক্ষেত্রে তিনাদের অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। আমাদের নানান অনুসন্ধানে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে এই দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। কথা বলবো, আমাদের সাথেই থাকবেন। রামুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমি তরিকুলকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে যদি তরিকুলকে দিয়ে আসলে আলোচনাটা এইভাবে শুরু করি, আলোচনাটা করতে চাই এইভাবে, আমি যেটা প্রারম্ভিকভাবে বলছিলাম যে সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলা যেভাবে এই করোনা মোকাবেলায় অবদান রাখার চেষ্টা করছে, তারা যে সমস্ত ভূমিকা রাখছেন, সেক্ষেত্রে আপনি একজন প্রাইভেট হসপিটালের মালিক, আপনি নিজেও একজন পুষ্টিবিদ। আপনি বর্তমান সময়ের মেহেরপুরের করোনাকে কিভাবে দেখছেন, এটা দিয়ে যদি আলোচনা শুরু করি। বর্তমানে মেহেরপুরের করোনা, আমরা প্রথম অবস্থায় প্রথম যে ধাপটা ছিল, সেই সময় আসলে আমাদের মেহেরপুরটা এতটা কোভিড-19 এফেক্টেড ছিল না। তখন আমরা বিভিন্নভাবে পদক্ষেপ তখন থেকেই শুরু করছিলাম। মূলত আমরা প্রথম অবস্থায় এটাকে খুব মহামারী আকার ধারণ করবে, আমরা আস্তে আস্তে এটা তো জানতেই পারছিলাম। আর আমরা প্রাইভেট প্রতিষ্ঠান যেগুলো আছি, এগুলো আমরা বিভিন্নভাবে বলতে, প্রথমে গভর্নমেন্ট নির্দেশনা তো ছিল না একেবারেই। আমরা প্রথম অবস্থায় যেটা শুরু করছিলাম, কিছু কিছু প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে আমরা বুঝতে পারিনি প্রথম অবস্থায়, কিছুদিনের জন্য আমরা অফ হয়ে গিয়েছিল। পরবর্তীতে সরকারি নির্দেশনা আসার পরে আমরা এটা পরবর্তীতে আবার ওপেন করি। সবাই যে বন্ধ করছিল তা না, কেউ কেউ বন্ধ করছিল, কিন্তু পরবর্তীতে আমরা স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব আমাদের স্টাফদের প্রথম অবস্থায় আমরা এই স্টাফগুলোকে যেটা করছি, শিফটিং করে দিয়েছিলাম। যে তখন তো আসলে পেশেন্টের ফ্লো কম ছিল, কিন্তু সব কোভিড আক্রান্ত সম্ভাবনাই বেশি ছিল। তো আমরা শিফটিং করে দিয়েছিলাম যে একজন 7 দিন করে ডিউটি করবে, তাদের ভিতরে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। এবং পরবর্তীতে যে 7 জন আসবে, তারা একবার আলাদা আইসোলেশনে থেকে আবার এসে ডিউটি করে, আমাদের এরকম ছিল। আর এভাবেই আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম। কিন্তু বর্তমানে করোনার যে প্রেক্ষাপট, আমাদের গাংনী, বিশেষ করে আমার প্রতিষ্ঠানটা গাংনীতে, তো আমরা প্রতিদিন এখন আসলে আজকেও যেমন সকালে দেখলাম 8 থেকে 10টা শুধু জ্বরের পেশেন্ট, সবগুলো আসলে করোনার রোগী, করোনার রোগী সাসপেক্ট করছি আমরা। কিছু কিছু আমরা পাঠাচ্ছি যেগুলো আমাদের খুব বেশি সাসপেক্টেড মনে হচ্ছে। দেখা যাচ্ছে যে আমি এই 8টা রোগীর ভিতরে 4টা-5টাকে গভর্নমেন্ট হসপিটালে রেফার করে দিচ্ছি, যে আপনি এই ইনভেস্টিগেশনগুলো করান এবং করোনার স্যাম্পলটা দিয়ে আসেন, যাতে, এবং তাদের আমরা আগে থেকে সতর্ক হয়ে যেতে বলছি যে আপনারা আপনার ফ্যামিলি বা আপনার আশেপাশের লোকজন যারা আছে তাদের থেকে একটু আইসোলেশনে থাকেন, একটু আলাদা থাকেন রিপোর্ট আসা পর্যন্ত। কারণ করোনার রিপোর্ট ধরেন 2-3 দিন, কিন্তু 5 দিন 7 দিন পরে আস্তে আস্তে যেন আরও কয়েকজনকে তারা ইফেক্ট না করে, সেই জন্যই আমরা এগুলো করছি। আর মোটামুটি আমরা কিছু সার্ভিস ওপেন করছি, যে সার্ভিসগুলো হচ্ছে, কেউ যদি বাসার থেকে আমাদের ইনফর্ম করে, প্রাইভেট আমাদের যে গাড়ি সার্ভিস আছে সেগুলো, কেউ যদি বাসার থেকে ইনফর্ম করে, সেক্ষেত্রে আমরা ফোন দিলেই আমরা সেটা গাড়ি পাঠিয়ে দিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা ফ্রি কস্টে দিচ্ছি, যেমন এনজিও মারফত আমরা কিছু কাজ করি, এই ঘোরাল উন্নয়ন সংস্থার মাধ্যমেই করি। তো গর্ভবতী যে পেশেন্টগুলো, এটা তো আসলে করোনার উপরে এদের ইফেক্ট পড়বে না। আমরা চাইলেও এদের আসলে বাসায় বসায় রাখা সম্ভব না। যতই লকডাউন কন্ডিশন হোক কিংবা যতই খারাপ কন্ডিশন হোক, এরা আসলে বাইরে থাকা সম্ভব না। সেক্ষেত্রে আমরা যেটা করছি,
ওরা বাসার থেকে আমাদের কিছু মাধ্যম সেগুলোর মাধ্যমে আমরা আমাদের মোবাইল নাম্বারগুলো কিংবা কার্ডের মাধ্যমে মোবাইল নাম্বারগুলো, টেলিভিশন অ্যাডের মাধ্যমে মোবাইল নাম্বারগুলো, এগুলো আমরা তাদের কাছে পৌঁছাই দিচ্ছি যে আমাদের জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিসে কেউ ফোন দিলে আমরা উইদাউট কস্ট তাদের নিয়ে আসবো, ডেলিভারি রুগী যেগুলো। আসবো আপনার কাছে। আমি জানাবো ইকরামুল হকের কাছে যে আপনার যে ভোরের আলো যে আসলে উন্নয়ন সংস্থা, এটা মূলত আসলে স্বাস্থ্য সেবা নিয়ে মূলত আপনারা কাজ করেন, মানে স্বাস্থ্য বিভাগের ইয়েতে ওরিয়েন্টেড কাজটা আপনার, মানে কি ধরনের কাজ করছেন আমি যদি প্রথমে এটা শুনতে চাই আসলে। আচ্ছা, ভোরের আলো সংস্থা একটা সামাজিক উন্নয়ন সংগঠন। এই সংগঠনের মূলত আমাদের যে এখন অ্যাক্টিভিটিটা তাতে হেলথের সঙ্গে রিলেটেড। জি, সেটা যেমন আমাদের গর্ভকালীন যে সমস্ত মেয়েরা গ্রাম পর্যায়ে বা যে পর্যায়ে হোক, তারা কিন্তু তারা স্বাস্থ্য শিক্ষা পায় না। তারা বর্তমান সিজারের পার্সেন্টেজ খুব বেশি যাচ্ছে। এটা সিজারের পার্সেন্টটা প্রতিরোধ করা মানে কমিয়ে নিয়ে আসা হারটা, এবং তারা সঠিক স্বাস্থ্য শিক্ষা পায়, এবং তাদের জন্য আমরা প্রথমে একটা সার্ভে করি। সার্ভে করার পরে তাদের বর্তমান এই করোনার পরিস্থিতির মধ্যে যতদূর সম্ভব স্বাস্থ্যবিধি মেনে, যেমন কোনো গর্ভবতী মাকে যদি আমরা শনাক্ত করি, সেই পরিবারকে আমরা আগেই শনাক্ত করি যে তার পরিবারে কোনো ধরনের জ্বর বা গর্ভবতী মা আছে কিনা, সেই মেয়েটা তার মাস্ক ব্যবহার করছে কিনা, বা মাস্ক ব্যবহার না করলে কি করণীয় উচিত, এই যে বিধিগুলো কি স্বাস্থ্যবিধিগুলোর বার্তাটা আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি। এটা হলো আমাদের পরোক্ষভাবে আমাদের যোগাযোগ করছি। আর প্রত্যক্ষভাবে যেটা আমরা করি সেটা হলো, যদি কোনো গর্ভবতী মা যদি এরকম ডেলিভারি যে সমস্ত ব্যথা বা এরকমই হয়, তাদের কাউন্সিলিং করে আমরা রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের একটা সমঝোতা স্বাক্ষর আমাদের হয়েছে যে মাঠ পর্যায়ে শুধু গর্ভবতী মায়েরা এরকম সমস্যার সম্মুখীন হবে, তখন আমরা ভোরে আলোর পক্ষ থেকে রবিউল মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে আমরা একটা যোগসাধক স্থাপন করে তাদের যাতে ক্লিনিক্যাল সাপোর্ট আমরা দিতে পারি সেই ব্যবস্থা আমরা করছি। এই রবিউল ইসলাম মেমোরিয়াল হসপিটালের সাথে আপনাদের একটা ইমো স্বাক্ষরিত হয়। আচ্ছা, সেখানে সমঝোতা স্বাক্ষরে আপনাদের এটা মানে এটা কিভাবে ইয়ে করেন? আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি করোনার পূর্বে আপনাদের যে কর্মকাণ্ডটা ছিল আর করোনাকালীন সময়ে এটাকে কিভাবে মেনটেন করছেন? করোনাকালীনের পূর্বে যেটা ছিল সেটা আমাদের একটু স্বাস্থ্যবিধির ব্যাপারে, যেটা মানে গর্ভবতী মায়েদের যে সমস্ত পোস্টনেটাল বা এন্টিনেটাল কেয়ার যে সেবাটা আমরা দিতাম। কিন্তু এখন যেটা দেখছি সেটা হলো যে তাদের স্বাস্থ্যবিধি মেনে তার ক্লিনিক আসতে হলে তাকে হাত পা ধুয়ে প্রবেশ করতে হবে, হাত মুখ ধুয়ে প্রবেশ করতে হবে। সেখানে আমরা ক্লিনিকের বাইরে একটা, যেহেতু ভোরের আলো সংস্থার ক্লিনিক্যাল সাপোর্ট দেওয়ার মতন অ্যাবিলিটি নাই, কিন্তু তো মোটিভেটেড করার তার ক্যাপাসিটি আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ক্লিনিকের বাইরে আমরা একটা বেসিন স্থাপন করেছি যে গর্ভবতী মা আসবে তাকে হাত ধুয়ে প্রবেশ করতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। এই বিধিগুলো আগের মধ্যে পার্থক্য এটাই যে তখন ইন্ডিভিজুয়াল আসতো, সেবা নিতে চলে যেত, এখন সেটা নয়। এখন আসলে তাকে মাস্ক পরে আসতে হবে এবং তাকে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে ক্লিনিকে। এটা আমাদের। আসবো আপনার কাছে। আমি তরিকুলকে যদি আপনি জিজ্ঞাসা করি, তরিকুল আপনি জানেন যে আসলে আমার মেহেরপুর প্রায় 8 লক্ষ লোকের বাস, 8 লক্ষ লোকের বাস, যদি 7 লক্ষ 8 লক্ষের কাছাকাছি। আমার গতকালকের হিসাব পর্যন্ত যদি আমি আপনাকে দিই, 7,978 জনের মাত্র নমুনা পরীক্ষা করা হয়েছে। 7,978 জন। আমরা ফলাফল পেয়েছি 7,761 জন। ইতোমধ্যে মোট পজিটিভ আমি যদি গতকালকে পর্যন্ত বলি, গতকালকে পর্যন্ত আমার মেহেরপুরের মোট পজিটিভ হচ্ছে 1304টি। 1304। আর এর মধ্যে মৃত্যু হয়েছে 27 জনের, সুস্থ হয়েছে 939 জন, এবং এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে 101 জন। বর্তমানে পজিটিভ কেস হচ্ছে, গতকালকের হিসাবটা পর্যন্ত বর্তমানে পজিটিভ কেস হচ্ছে 225 জন। 225 জনের মধ্যে সদরে আছে 59 জন, গাংনীতে আছে 99 জন, এবং মুজিবনগরে আছে 67 জন। এটা গেল একটা দিক। আমার গত 7 দিনের মধ্যে যদি আমি আপনাকে পরিসংখ্যানটা দিই, তাহলে আজকে আমার জানা মতে 20 জন আক্রান্ত হয়ে গেছে। ঠিক আছে, আজকে। গতকালকে পর্যন্ত সংখ্যাটা ছিল মূলত 6 দিনে 154 জন, আর এই 20 জন, তাহলে 174 জন। এক সপ্তাহের হিসাব আমি আপনাকে যদি দিই, এক সপ্তাহের ভিতরে গত এই
10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, আজকে 16 তারিখ পর্যন্ত 174 জন আক্রান্ত। আপনি একজন পুষ্টিবিদ, সেই সাথে আপনার একটা ইনট্যাক্ট একটা হসপিটাল আছে। এই হসপিটাল, আপনার যে ট্রিটমেন্টের যে অভিজ্ঞতা, ওখানে যে ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যসেবা দানকারী যে সমস্ত কর্মীরা আছেন, সব কিছু মিলিয়ে মেহেরপুরের এই করোনাটাকে, এর ভয়াবহতা নিয়ে আপনি কতটুকু আসলে উদ্বিগ্ন, অথবা এটাকে আপনি কিভাবে দেখছেন যদি বলেন? আমি বিগত 7 দিনের যে কন্ডিশন, আমরা আগের যে কন্ডিশন ছিল এটা আমাদের জন্য খুব একটা মারাত্মক ছিল না, কিন্তু আসলে কিছু ইন্ডিয়ান ভেরিয়েন্ট আমাদের আসছে, আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি। আর এই 7 দিনে যতটা আমরা দেখেছি, এই 7 দিনে প্রচুর এফেক্টেড হয়েছে আমাদের এই মেহেরপুরের ভিতরে, গাংনীতেই বেশি। আমরা যেটা আমাদের দেখছি, গাংনীতেই বেশি। তো সব মিলায়ে বর্তমান প্রতিদিন এই 7 দিনের হিসাবে প্রতিদিন আমরা করোনার সিমটম নিয়ে যে পেশেন্টগুলো পাচ্ছি, এটা আমাদের জন্য আসলে খুব ভয়াবহ। আর মানে সবগুলো তো আসলে আমরা পরীক্ষার আওতায় নিয়ে আসতে পারছি না। নিয়ে আসতে না পারার অনেকগুলো কারণ আছে। আমরা পেশেন্টকে মাঝে মাঝে খুব অনেক মোটিভেট করার চেষ্টা করছি যে আপনি করোনা টেস্ট করেন। তাদের ভিতরে একটা ভীতি কাজ করছে যে আমি যদি করোনা টেস্ট করাই, পজিটিভ আসে, তাহলে কি হবে, আমার বাসাটা লকডাউন করে দেবে আর সবাই কিভাবে চলবে, এই একটা ভীতি কাজ করছে পেশেন্টদের ভিতরে। আমরা বললেও অনেক সময় আমাদের যাবো বলে তারা হসপিটালে যাচ্ছে না, মানে করোনা যেখানে স্যাম্পল দেবে এখানে পৌঁছাচ্ছে না। এটা ভয়ের সবচেয়ে বড় কারণ। আমরা আরেকটা সমস্যার ভিতরেও আছি। সমস্যা হচ্ছে আমাদের যেসব প্রায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোয় কিন্তু গভর্নমেন্ট কোনো আসলে লজিস্টিক সাপোর্ট নাই। আমরা যতটুকু পারি আমাদের নিয়মতান্ত্রিকের ভিতরে, আমাদের 10 বেডের একটা ক্লিনিকের জন্য যে সাপোর্ট, আমাদের দুজন অ্যাট এ টাইম, দুজন ডিপ্লোমা সিস্টার এবং মেডিকেল অফিসার, এনারা তো থাকেনি, কিন্তু এই সাপোর্ট দিয়ে আসলে করোনার পেশেন্টদের মোকাবেলা করা আমাদের জন্য ছোটা। আমরা সবচেয়ে বেশি ভয়ে থাকার কারণ হচ্ছে আমাদের যে স্টাফগুলো আছে, এনাদেরও তো আসলে স্বাস্থ্য ঝুঁকি আছে। এনারা আসলে মাঝে মাঝে সমস্যাও হচ্ছে, অনেকেই ভয় পাচ্ছে, কারণ করোনা তো আসলে আমাদের আগে যে ভয়টা কাজ করতো না, এই 1 সপ্তাহে যে মহামারীটা সৃষ্টি হয়েছে, এতে আসলে স্টাফরাও অনেক, আমাদের প্রাইভেট প্রতিষ্ঠানের স্টাফরাও অনেক বিচলিত। কারণ প্রতিদিন তারা জ্বরের একটা টেকনোলজিস্ট, তাকে তো ব্লাড কালেকশন করতেই হচ্ছে। তো যেহেতু ব্লাড কালেকশন করতে হচ্ছে, সে না বলার তো কোনো অপশন নেই, সে প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে, কিন্তু আমরাও যারা প্রাইভেট প্রতিষ্ঠানের কর্মকর্তা পর্যায়ে আছি, তাদেরও না বলার কোনো অপশন নেই, কারণ গভর্নমেন্টের রুলস রেগুলেশন কিন্তু আমাদের মানতে হয়। যদিও বা আমরা হচ্ছে আসলে 100% নিয়ম মানা আমাদের জন্য একটু কষ্টকর, তারপর আমরা চেষ্টা করছি যতটুকু নিয়মের ভিতরে থেকে আপনার আমাদের এই সব কিছু মেনে কোভিড-19কে প্রতিহত করার। কিন্তু আমাদের এই বর্তমান সিচুয়েশনে যে কন্ডিশনে দাঁড়াচ্ছে, এতে আমাদের স্বাস্থ্য খাতে যারা কাজ করছে এরা অনেক ঝুঁকির ভিতরে আছে, এবং এটার জন্য আসলে গভর্নমেন্ট পদক্ষেপ আমাদের প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর উপরে যদি কিছু আসে, সেক্ষেত্রে হয়তো আমরা আরও সামনের দিকে কাজ করতে পারবো। আসবো আপনার কাছে। ইকরামুল হক, আপনি এই যে ইয়েতে বলছেন যে আপনি এই বিশেষ করে প্রেগনেন্ট মেয়েদেরকে নিয়ে যে কাজগুলো আপনি আসলে মূলত করছেন, নিশ্চয়ই গ্রামাঞ্চলে আপনি এই ক্যাম্পেইনের সাথে জড়িত। আপনি তাদেরকে নিয়ে আগে যেভাবে ক্যাম্পেইনগুলো করতেন, তাহলে এখন কি আসলে সেইভাবে করতে পারেন? আর যদি সেটা করে, তাহলে কতটুকু স্বাস্থ্যবিধি মেনে করছেন, বা সেখানকার চিত্রটা কি আসলে? আসলে এখন এইভাবে ক্যাম্পেইন এক জায়গায় একটা করে উঠান বৈঠক করে, বা এক জায়গায় সমঝোতা একটা ফোকাল পয়েন্টে মায়েদের সমাবেশ করে যে কাজটা করা হতো, এখন এটা করা সম্ভব না। কারণ এখন ডোর টু ডোর সেই বাড়িতে যেয়ে হয়তো আমার স্টাফ আছে, তারা হয়তো যে তাকে শনাক্ত করে তাকে হেলথ এডুকেশন দেওয়ার কথা সেটা দিচ্ছে, কিন্তু একজন জমায় এক জায়গায় করে ডেকে এক জায়গায় করে এটা সম্ভব না। আর এতে দুটো বিষয়, আমাদের এখানে যখন স্টাফরা যায় ফিল্ড পর্যায়ে, তখন মাস্ক তারা নিয়ে যায়, এটা আমাদের সাপোর্ট আছে, নিজেদের মাস্ক ব্যবহার করে, এবং যে বাড়িতে ঢোকে তাকে কথা বলার আগে তাকে মাস্কটা পরে দিয়ে তারপরে তার সঙ্গে কথা বলে। তো এই কাজটুকু আমরা করছি, কিন্তু আগের থেকে পার্থক্য হচ্ছে এখন ডোর টু ডোর, মানে পার্সন টু পার্সন, আর এর আগে সাথে এক জায়গায় জমায়েত করে হতো, এই দুটোর মধ্যে পার্থক্য। কিন্তু এখন আপনি তো মানে লক্ষ্য করছেন যে গতকালকে 15 তারিখ থেকে আমাদের মেহেরপুর জেলাতে নতুন করে স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে জেলা প্রশাসন থেকে, তাই নয় কি? সেখানে সুনির্দিষ্টভাবে আপনার গাংনী হচ্ছে খুব মানে ভার্নারেবল একটা জায়গা তৈরি হয়েছে গাংনী, বিশেষ করে তেঁতুলবাড়িয়া এবং হিন্না, সেখানে করোনার যে প্রভাব,
সেখানে 2টা গ্রামকে লকডাউনও করা হয়েছে এবং এদিকে মুজিবনগরের আনন্দবাসকে। আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে যেহেতু গ্রামের অবস্থায় একটা সময় করোনাকে আমরা দেখলাম যে শহর থেকে গ্রামে যাচ্ছিল, এখন গ্রাম থেকে শহরে আসছে, তাই না? গ্রামগুলোর অবস্থা খারাপ। ওই সমস্ত গ্রামগুলাই, তেঁতুলবাড়িয়া অনেক বড় একটা ইউনিয়ন, সেখানে বেশ কয়েকটা গ্রাম, ওই সমস্ত জায়গায় আপনি কিভাবে কাজ করছেন এখন? এবং ওইখানে যে পেশেন্ট আপনার, সেই অর্থে আমি পেশেন্টই বলছি, যারা প্রেগনেন্ট মায়েরা, তিনারা কিভাবে তিনাদের স্বাস্থ্য সুরক্ষা এবং করোনা থেকে মুক্ত থাকা, যদি কোনো প্রেগনেন্ট মহিলা যদি আসলে করোনা আক্রান্ত হয়, অবশ্য জানবেন, তরিকুল হয়তো বলতে পারবে যে এর সিভিয়ারিটি কতখানি, যে কতটা সিভিয়ার পেশেন্ট হতে পারে সে। তো এইগুলাকে কিভাবে ম্যানেজ করছেন আপনি? আসলে এইভাবে এখন আমাদের প্রত্যক্ষভাবে এখন ফিল্ড পর্যায়ে কাজ, আমাদের লকডাউন হয়েছে, এখন ওটা আমাদের বিধি মানতে হচ্ছে। এখন আমরা এইভাবে এখন আমাদের আমাদের বিভিন্ন আমাদের স্টাফদের, আমাদের প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার দেওয়া আছে। যদি কোনো এরকম মনে হয় যে গর্ভবতী মা, তার ডেলিভারি পেন বা তার স্বাস্থ্য পরীক্ষা দরকার, সোনোগ্রাফি করার দরকার, তখন তারা সরাসরি আমাদের যোগাযোগ করে। এই যোগাযোগের মাধ্যমে করছি, কিন্তু লকডাউনের কারণে আমরা সরাসরি একটা বুক করতে পারছি না। আচ্ছা, এই একটা বিষয়। আর একটা বিষয় যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যেটা আমার যেটা অবজারভেশন, সেটা আমার যেটা মনে হচ্ছে যে সমাজে কিছু লোক তারা হয়তো স্বাস্থ্যবিধি মানছে, যেমন মাস্ক পরছে, হাত ধুচ্ছে, আমার অবজারভেশন যেটা। আর কিছু মানুষ আছে যে না, ও করোনা ভাইরাসে আমাদের কিছু হবে না, এটা প্রয়োজন নেই, এটা ওরা স্বাস্থ্যকর্মী বা গভর্নমেন্ট যা বলছে ওদের কথা শুনে লাভ নাই, মরণ আছে, আল্লাহ আছে, কোনো সমস্যা নেই, এক ধরনের মানুষ বলছে। আর কিছু মানুষ আছে যে তারা আংশিক, যে মানছে না, এই যাচ্ছে না। এই 3টা অবজারভেশনের মধ্যে থেকেই আমাদের এখন বর্তমান পরিস্থিতি চলছে। তো যে কারণে আমাদের এই কয়েকদিন, বিশেষ করে এখন জুন জুলাই মাস, এখন সঙ্গত কারণে এখন ইনফ্লুয়েঞ্জা বা আদার্স যে সমস্ত রোগগুলো দেখা দেয়, এখন কিন্তু এর প্রাদুর্ভাবটা বেশি। যে কারণেই আমাদের দীর্ঘ সময় আমরা স্বাস্থ্য বিষয়ে যখন ফিল্ড করে কাজ করে দেখেছি, এই সময়টায় মানুষের জ্বর কাশি বেশি হয়। কিন্তু এখন এর সঙ্গে যোগ হয়েছে এই ভাইরাস, এই কোভিড-19 যোগ হয়েছে, এটা আরও প্রভাব দেখা দিচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে। তরিকুল, যদি আমি এইভাবে করি, আপনি একটা প্রাইভেট প্রতিষ্ঠান চালাচ্ছেন, আপনি আপনার এই প্রতিষ্ঠানে যে সমস্ত ডাক্তাররা সেবা দিচ্ছেন মূলত, বা যে সমস্ত ডাক্তাররা সেখানে প্র্যাকটিস করছেন, আপনার ইন্ট্যাক্ট একটা অপারেশন ওটি আছে, সেখানে অপারেশনও হচ্ছে, তো এই ডাক্তাররা সবাই সরকারি চাকরি করছে কোনো না কোনো জায়গায়। তারা তাদের সরকারি দায়িত্ব পালন করার পরে তারা এসে আপনাদের মতো ক্লিনিকগুলোতে তারা এসে প্র্যাকটিস করে, তাই তো? এবং বলাই বাহুল্য যে আসলে সত্যিকার অর্থে 1টার পরে বা 2টার পরে তো হসপিটালে গিয়ে ইমার্জেন্সি ছাড়া তো আর কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নাই। তাহলে আউটডোরটা যখন বন্ধ হয়ে যায়, তখন অবশ্যই প্রাইভেট প্র্যাকটিস যেনারা করছেন সেখানে আমাদেরকে নাগরিক হিসাবে, সেখানে একজন পেশেন্ট হিসাবে সেখানে যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই প্রাইভেট ক্লিনিকগুলা তারা স্বাস্থ্য খাতে একটা অবদান রাখছেন, নচেত গভর্নমেন্ট নিশ্চয়ই তাদেরকে অনুমোদন দিতেন না, তাই নাকি? সেটা আমাদের জনসংখ্যার আধিক্যতার কারণে হয়তো দেখা যাচ্ছে তার প্রয়োজনীয়তাও আছে। যেমনটিভাবে শিক্ষা ডিপার্টমেন্টের প্রাইভেট প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ঠিক তেমনি স্বাস্থ্য খাতেও প্রাইভেট প্রতিষ্ঠান আছে। আমি যেটা জানতে চাচ্ছি, এর অ্যাকাউন্টেবিলিটি আছে। মেহেরপুর জেলা সিভিল সার্জন কি করোনাকালীন সময়ে এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে কি কোনো ধরনের কোনো পরিপত্র, কোনো ধরনের কোনো নির্দেশনা এ ধরনের কি দিয়েছেন করোনা মোকাবেলার ক্ষেত্রে? মোকাবেলার ক্ষেত্রে নির্দেশনা বলতে আমাদের 2বার আসলে চিঠি ইস্যু করছিলেন, এমন আমাদের আসলে ওইভাবে মানে এক জায়গায় ডেকে আমাদের সমাবেশ হয় নাই, তবে এর ভিতরে চিঠি ইস্যু করা হয়েছিল। সামনে আমাদের নো মাস্ক নো সার্ভিসের একটা হচ্ছে ব্যানার দেওয়ার জন্য, প্লাস করোনার যাতে এই নিয়মগুলো ঠিকমতো মানা হয় সেই জন্য সামনে যে বেসিনের যে ব্যবস্থাটা করার জন্য, প্লাস মাস্ক পরিধানের জন্য, সাথে হচ্ছে ওনারা ওই যে বড় একটা সাইনবোর্ডের জন্য দিয়ে দিয়েছিল, মানে নির্দিষ্ট মাপ দিয়ে দিয়েছিলেন যে এই মাপের একটা সাইনবোর্ড সামনে লাগাতে হবে, যাতে সবাই বুঝতে পারে যে এইগুলো মেনে চলে আপনাকে স্বাস্থ্যসেবা নিতে হবে। তাছাড়া মানে বৃহৎ কোনো পদক্ষেপ আমাদের জন্য দেখিনি। আর প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আসলে যারা যেসব ডাক্তাররা কাজ করছেন
আমাদের কিছু প্রবলেমও ক্রিয়েট হচ্ছে বলতে আমাদের আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তো ওটি সিজারিয়ান সেকশন থাকছে। তো অন্যান্য কেসের ক্ষেত্রে ধরেন একজনের গলস্টোন হচ্ছে, কিন্তু অন্যান্য কেস হচ্ছে যেটা আমি 5-7 দিন 10 দিন রাখতে পারছি, তো সেক্ষেত্রে তাকে বলতে পারছি আপনি কোভিডটা টেস্ট করে আসেন, আমাকে রিপোর্ট দেখানোর পরে আপনার ওটি করা হবে। কারণ যে অপারেশন থিয়েটারটা আছে এখানে তার আরো অনেকজন থাকে, একজন সার্জন, একজন অ্যাসিস্ট্যান্ট সার্জন, একজন অ্যানেস্থেসিওলজিস্ট কিংবা সিস্টার যারা থাকেন, ওয়েদারটা তো এরকমই থাকে। তার মানে ওই পেশেন্টটা যদি কোভিড আক্রান্ত হয়, এই 7 জনের কিন্তু রিস্ক বেড়ে গেল। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা ওই পেশেন্টগুলো পাশাপাশি প্রতিষ্ঠানটাও লকডাউন হয়ে যেতে পারে, প্রতিষ্ঠানটা লকডাউন তাই হতে না? পারে, ওখানে এইখানে সিলড হয়ে যেতে পারে, তাই না? এই মানুষগুলো যারা আছে তারা সবাই তো হচ্ছে মানে শুধু স্বাস্থ্য ঝুঁকি না, তাদের আসলে সব দিক দিয়ে আর্থিক সব দিক দিয়ে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেলে আসলে আমাদের এখানে প্রায় 30 জন স্টাফ আমরা, এই 30 জন স্টাফের সব ধরনের সমস্যা হতে পারে। তো এই ঝুঁকি নিয়েও আমাদের কাজ করতে হচ্ছে। কাজ করার আমরা কিছুটা চেষ্টা করছি যে মেনে যাতে চলা যায়। যেমন আউটডোর যে পেশেন্টগুলো আছে, আউটডোর পেশেন্টগুলোর জন্য আমরা মাস্ক কিংবা স্বাস্থ্যবিধি মেনে একটু সবাই দূরত্ব মেনটেন করে ডাক্তারের রুমে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করেই আমরা কাজ করছি। কিন্তু যেগুলো ওটি পেশেন্ট, যেমন সিজারিয়ান পেশেন্ট, এটা তো আসলে একটা সিজারিয়ান ডেলিভারি যখন আসলে প্রলং লেবার নিয়ে আসে, লেবার পেন নিয়ে আসে, তাকে আসলে করোনা টেস্ট করতে বলতে যাওয়াই মানে এটা আসলে অমানবিক হবে, তাই না? এবং সিচুয়েশন এটা পারমিটও করবে না। তো সেক্ষেত্রে আসলে ওই পেশেন্টটাকে আমরা সেভ করব না, আমরা সেভ হব। এই সিচুয়েশনে আসলে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না? যখন সে তো খুব গুরুত্বপূর্ণ সময় সে চলে আসছে, তাই না? এই সময় তো আসলে আমি তাকে বলতেও পারবো না যে আপনি ক্লিনিকে আসেন না, কিংবা আপনি কোভিড পরীক্ষা করেই আসেন, এটা সম্ভব। ওই সমস্ত পেশেন্টগুলোকে আসলে খুবই ম্যানেজ করা তো আসলে কঠিন হচ্ছে। হ্যাঁ, ম্যানেজ করা কঠিন হচ্ছে বলতে আমরা তারপরে যতটুকু তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলে যতই পরিষ্কার আমরা তো ব্লাড নিয়ে কাজ করছি সেই সময়, আর সেই সময় আসলে তার মুখে অক্সিজেন দেওয়া থেকে শুরু করে এমনও কন্ডিশন হয় যে পেশেন্টের যখন আসলে কোনো কারণবশত স্পাইন দেওয়ার পরে মানে অবশ করার পরে স্পাইন শকে চলে গেল, ডাক্তারের মুখ পর্যন্ত দেওয়া লাগে তার মুখে তাকে ব্রিদিং দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে ওর যদি করোনা পজিটিভ থাকে তাহলে ডাক্তারের কি অবস্থা হবে, এটা তো একটা মানে কোনো কিছু। তারপরে যে বাচ্চাটা আছে, বাচ্চাটার ক্ষেত্রেও আমাদের অনেক সময় ডাক্তারকে তো সেই জানপ্রাণ দিয়েই কাজ করতে হয়। তো এইটার জন্য আমরা আসলে যতটুকু পাচ্ছি মানছি, কিন্তু 100% মানা আসলে আমাদের জন্য অসম্ভব। এই শুধুমাত্র এই মানে সিভিল সার্জন কর্তৃক আসলে এই ধরনের একটা নির্দেশনা ছাড়া তেমন কোনো আচ্ছা, এখানে কি করোনা পেশেন্টকে আসলে ইয়ে করা মানে কোনো পেশেন্ট কি আসলে করোনা নিয়ে ভর্তি হয়েছে? না, এখন পর্যন্ত আমাদের ওখানে করোনা নিয়ে প্রাইভেট প্রতিষ্ঠানে কেউ ভর্তি হয় নাই, তবে করোনা সিমটমে আমরা প্রতিদিনই পাচ্ছি, সিমটম পাওয়া যাচ্ছে। কিন্তু হচ্ছে তাদের আমরা মাঝে মাঝে যেমন হচ্ছে কিছু জ্বর ঠান্ডা কাশি নিয়ে আসছে, আর সবচেয়ে পেশেন্টের যে প্রবলেমটা, ওরা অনেক কিছু বলছে কিন্তু জ্বরটা ঠান্ডাটা অফ করে যাচ্ছে। না, এমনও হতে পারে যে আসলে যে সমস্ত সবাই তার সরকারি প্রতিষ্ঠানে আইসোলেশনে নাই। আমি গতদিন পর্যন্ত জানি যে ইয়েতে গাংনীতে আইসোলেশন কোনো ওয়ার্ডই হয়নি। আমি এটা নিয়ে সিভিল সার্জনের সাথে কথাও বলেছি। সিভিল সার্জন মহোদয় বললেন যে এটা 3 তলাতে এটা সেটেল করার কথা। উনি বললেন যে অবশ্যই গতকালকে উনিই বলছিলেন যে গতকালকে আজকে পর্যন্ত এটা তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে যারা বাড়িতে আইসোলেশনে আছে, করোনা পেশেন্ট একদম তারা পজিটিভ বাড়িতে আছে, কোনো কারণে তাদের প্রবলেম হলো, তারা আলটিমেট তো যাবে, হসপিটালে যাবে, না হয় কোনো বিশেষায়িত ডাক্তারের কাছে তো যাবে, ক্লিনিকে যাবে। ওই যে বললাম 1-2টার পরে তো আর সেই হসপিটালে গিয়ে তার লাভ হচ্ছে না, সে আসলে ক্লিনিকেই যাবে, তাই না? তাহলে তখন যে সে আসছে সে করোনা পেশেন্ট কিনা তরিকুল সেটা জানে না, এটা আইডেন্টিফাই করা তো আসলে অসম্ভব। সেও লুকিয়ে ফেললো, তাই তো? লোকানোরই চেষ্টা করছে। তরিকুল তার সাধারণ যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে তাকে ভর্তি করে নিল, এবং ওই ওয়ার্ডে যে সমস্ত সাধারণ পেশেন্ট আছে তাদের অবস্থা কি? এই ধরনের কি কোনো পরিস্থিতি ক্রিয়েট হয়েছে? পরিস্থিতি ক্রিয়েট না হওয়ার পেছনে আমরা কিছু জিনিস মেইনটেইন করছি, কারণ আমরা তো এগুলো আসলে বুঝতেই পারছি সিম্পটম দেখে। হ্যাঁ, সিম্পটম দেখে তো বুঝতেই পারছি আসলে ওটা না বললেও একটা ডাক্তার আসলে একটা পেশেন্ট দেখে বুঝতে পারে, রাইট, ম্যাক্সিমামই বুঝতে পারে। তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ডে ভর্তি নেওয়ার আগে আমরা মাঝে মাঝে ভর্তি নিচ্ছি না সেটাও না, কিছু খুব প্রাথমিক স্টেজের পেশেন্ট আসছে যাদের আসলে তারা টেস্ট করছে না, আমরা তাদের হাজার বলেও তারা স্যাম্পল দিতে যাচ্ছে না, বলছে না আমাদের কিছু হয়নি, মানে তাদের মানে কথাটা তারা খুব গুরুত্বই দিচ্ছে না।
তো সেক্ষেত্রে রাত 2টার সময় 3টার সময় একটা পেশেন্ট আসলে তখন আমি তাকে যে কোনো সময় যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারছি না। ন্যূনতম তাকে একটু আমরা স্বাস্থ্যবিধি মেনে হলেও তাকে একটু মানে অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে অক্সিজেন দেওয়া থেকে শুরু করে কিছুক্ষণ তাকে সেটেল করার পরে আমরা হয়তো বা গভর্নমেন্ট হসপিটালে রেফার করে দিচ্ছি। কারণ ওই সময় রেফার করলে রাস্তার ভিতরে রোগীটার প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট কিছু দিচ্ছি, কারণ যখন আমরা বুঝতে পারছি রোগীটা আসলে করোনা, আসলে 100% শিওর হওয়া তো সম্ভব না যে উনি আসলেই করোনা এফেক্টেড, কারণ করোনা সাইন সিমটমগুলো শুধু তো করোনা সাইন সিমটম না, সাথে আরো অ্যাসোসিয়েটেড অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা করোনা তো 100% শিওর হতে পারছি না, কিন্তু আমরা করোনা সাইন সিমটম যেগুলো পাচ্ছি সেগুলোকে প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছি যতটুকু অন্য পেশেন্টদের থেকে আলাদা রেখে সম্ভব। কারণ প্রাইভেট প্রতিষ্ঠানের বেডগুলো আসলে একটা ওয়ার্ডে না, আমাদের সব রুম ওয়াইজ আলাদা, এবং যে রুমে তাকে আমরা দেখা যাচ্ছে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা অক্সিজেন সাপোর্ট কিংবা প্রাথমিক ট্রিটমেন্ট দিলাম, সেই রুমটা আমরা পরবর্তীতে স্টেরিলাইজেশন করার চেষ্টা করছি। ওই হেক্সিজল হোক কিংবা যেসব স্প্রেগুলো পাওয়া যায় স্প্রেগুলো দিয়ে আমরা ওইটা রুমটাকে। লকডাউনের কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে একটা ইয়ে তৈরি হয়েছে, একটা অব্লিগেশন তৈরি হয়েছে, তাই না? এখন তাহলে কিভাবে কি তাদের অ্যাড্রেস আছে, আমাদের কাছে ফোন নাম্বার আছে। আচ্ছা এখন আমরা ফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে কেমন আছে, আচ্ছা কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো সমস্যা হলে এইভাবে আসবে, এখন আমাদের এইভাবে যোগাযোগ হচ্ছে। মানে অলরেডি আমাদের মে মাস পর্যন্ত অলরেডি আমাদের এই যোগাযোগটা হয়ে গেছে। জুন মাসের পরের থেকে আমাদের এই বিষয়টা তো ওটা ফিল করে যাবে, ডাইরেক্ট যোগাযোগ হচ্ছে না, এখন শুধু টেলিফোন মোবাইল মাধ্যমে, প্রত্যেকের মোবাইল আছে, 100% মোবাইল আছে তাদের নাম্বার, এখন মোবাইলেও যোগাযোগ হচ্ছে না। আচ্ছা, যোগাযোগের বিষয়টা গেল, যদি সে পেশেন্ট হিসাবে যখন মানে মানে শরণাপন্ন হওয়ার চেষ্টা করছে যে আমি ডাক্তারের কাছে যাব, হ্যাঁ। তখন কি করছেন আপনারা? তখন তারা যদি নিজস্ব ওইটা কি তাহলে আপনার এই কনসার্ন অর্গানাইজেশন যাদের সাথে আপনি সমঝোতা চুক্তি করেছেন তখন কি তরিকুলরা দেখছে বিষয়টা? ওটা আপনাদের দায়িত্বটা তখন শেষ হচ্ছে যে তখন আমাদের দায়িত্ব মানে যেহেতু ওখানে তার পুরো অ্যাড্রেসটা, তাদের বায়োডাটা, প্রত্যেকটা পেশেন্টের বায়োডাটা এখানে আমাদের ক্লিনিক্যাল যে আমাদের ইয়ে আছে, ডাটাবেজ আছে, এখানে তথ্যগুলো আছে, এখান থেকে নির্দিষ্ট ব্যক্তি আছে যে প্রতি মাসে তাদের ইডিডি ডেট মানে কবে ডেলিভারিটা হবে এই ডেটটা আমাদের জানা আছে, বা সে যদি কোনো সমস্যা ফিল করে তখন আমাদের ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে, আমাদের 3টা ফোন নম্বর সেখানে দেওয়া আছে, আর আমাদের পরিবারের একটা ফোন নাম্বার আমরা নিয়ে এসেছি শুধু। আচ্ছা, এই যে এখন যদি তাদের সমস্যা তারা ফোন করে জানাচ্ছে, বা আমাদের ফোনের মাধ্যমে তাদের সমস্যা সমাধানের জন্য তরিকুলের কাছে ফোন করছে। আচ্ছা, এই কাজটা করতে গিয়ে আসলে আপনার এই করোনাকালীন সময়ে এই কাজটা করতে গিয়ে কি কি চ্যালেঞ্জ মনে হচ্ছে আপনার কাছে? আসলে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন আসলে এই চ্যালেঞ্জ কাজটা? বলতে এখন কথা হলো যেহেতু এখানে সরাসরি মুভমেন্ট করা ছাড়া তো একটা মানুষকে শনাক্ত করা সম্ভব না। তো সেই পরিবারটা আসলে বেশি বর্ডার এলাকায় বা এখন যে ঝুঁকিপূর্ণ সেখানে সেই পরিবারের সদস্য, গর্ভবতী মা বাদেও কোনো সদস্য থাকতে পারে, তার ইফেক্ট আছে কিনা এটা জানা যাচ্ছে না, বা আমার যে স্টাফ আছে সে তার নিরাপত্তার বিষয়টাও আমার চিন্তা করতে হচ্ছে। এবং সে যখন গ্রামে যাচ্ছে, যাওয়ার পর যখন ক্লিনিকে ফিরে আসে বা আমরা অফিসে ফিরে আসছি, তখন সে ওই তার কোভিড-19 ভাইরাস সে আবার বহন করছে কিনা এই বিষয়টা নিয়ে একটা ঝুঁকির মধ্যে অবশ্যই থাকতে হচ্ছে। এটা তো একটা বড় চ্যালেঞ্জ, তাই না? বড় ঝুঁকি, বড় ঝুঁকি। তরিকুল, ইয়েতে এই যে উনি যে একরামুল যেটা বলছিলেন যে আসলে তার যে ঝুঁকিটা আছে একদম সরাসরি ফিল্ড লেভেলে, তাই না? এবার ওইখান থেকে যেহেতু ওনার সাথে আপনাদের একটা সমঝোতা চুক্তি হয়েছে, তাই না? ওনার কোনো পেশেন্ট যদি, ওনার কোনো গর্ভবতী মা যদি আসলে এই ধরনের আক্রান্ত হয়ে থাকে, সে কিন্তু মূলত হিটটা করবে এসে রবিউল ইসলাম মেমোরিয়াল হসপিটালে, তাই না? সে যখন এসে এই হিটটা করবে, যেটা আপনি পূর্বে বলছিলেন যে এখন তার এইটাকে আমি ফিরিয়ে দিতে পারছি না, তাকে নিয়ে যাচ্ছি, এইটা করার পরে সে যখন এইখানে আপনার ওখানে কতটুকুই বা সাপোর্ট আছে, যে সাপোর্ট দিয়ে আপনি তাকে ম্যানেজ করতে পারবেন? আমি যদি বলি আমার সরকারি প্রতিষ্ঠানে মিরপুর সরকারি হসপিটালের কথা যদি বলি, 250 বেডের হসপিটাল, এই 250 বেডের হসপিটালে আসলে কি কি আছে? সাম্প্রতিক সময়ে আমাদের এই সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে মিরপুর হসপিটালে। আর কি যুক্ত হয়েছে করোনাকালীন সময়ে? এখানে আছে গতকালকে পর্যন্ত আমার কাছে যে ডেটা আছে সেটা হচ্ছে 112টা অক্সিজেন সিলিন্ডার আছে। আর কি আছে? একটা আইসোলেশন ওয়ার্ড আছে, একটা এমনি জেনারেল একটা আইসোলেশন ওয়ার্ড করেছে, আর আইসিইউ করেছে যেটা 4 বেডের। সেখানে কি আছে? সেখানে আছে 7টা হাইফ্লো নেজাল ক্যানেলা আছে 7টা, আর ভেন্টিলেটর আছে 4টা।
আমি যখন ইয়েকে জিজ্ঞাসা করি এখানকার সুপ্রিনটেন্ডেন্ট তত্ত্বাবধায়ক ডাক্তার রফিকুল ইসলামকে, যখন আমি জিজ্ঞাসা করি যে আপনার যা ইকুইপমেন্ট এখানে আছে আপনি কতটা কী ধরনের একটা পেশেন্টকে আপনি এখানে ম্যানেজ করতে পারবেন, তাকে আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন, সে বলছে যে দেখেন এটা যদি আমার যে এখানে আইসিইউ যে ফ্যাসিলিটিসটা আছে এই ফ্যাসিলিটিসে আমি একটা পেশেন্টকে মূলত ওই যদি ধরি যে 80% পেশেন্ট তো ভালো হয়ে যাচ্ছে, আর 20%-এর মধ্যে যদি সে চূড়ান্ত একটা সিভিয়ার পেশেন্ট না হয় তাহলে তার আগের স্টেজ পর্যন্ত আমি এখানে তাকে ম্যানেজ করে ফেলতে পারবো। কিন্তু আমি যদি এইটা যদি ফেল করে, এই সিস্টেমটা যদি ফেল করে, আমার এখানে হাইফ্লো নেজাল ক্যানুলা বা যে সিস্টেমটুকু আছে আইসিইউতে, এইটা যদি ফেল করে তাহলে সে অত্যাধিক সিভিয়ার পেশেন্ট হয়ে যাচ্ছে, তাকে রেফার করা ছাড়া আর কোনো উপায় নাই। তো উনি তখন বললেন যে চান্দু ভাই তাহলে বিষয়টা এমন হবে যে আসলে তার আসলে এখান থেকে ফিরে আসার সম্ভাবনাটা খুব ক্ষীণ হয়ে যায়, তাই না? আমি যেটা জানতে চাচ্ছি যে সেটা হলো একটা সরকারি হসপিটালের বাস্তবতা হচ্ছে আমাদের এই মেহেরপুর হসপিটালে আজকেও 25 জন পেশেন্ট আছে, 2 জন ইয়েতে আছে, এই আইসিইউতে আছে। এই ধরনের কোনো পেশেন্টকে কি তরিকুলকে ম্যানেজ করতে হয়েছে কিনা? আমরা আসলে এই ধরনের পেশেন্ট ম্যানেজ করি না বলতে ওই যে আমি যে কথাটা বললাম, আমাদের কাছে আসে না সেটা, কারণ আমরা যেহেতু প্রতিষ্ঠান চালাই, পেশেন্ট আসবে এবং অনেকে জানে যে হসপিটালের চেয়ে আমার ক্লিনিকের সেবাটা আমি বেশি পাবো, তার কারণ সে সেবাটা কিনে নিতে চাই, তাই তো? আর সেখানে তো আসলে হসপিটালের ডাক্তাররাই থাকেন। আমি এই কারণে আসলে আমাদের স্টাফ নিয়ে প্রবলেম নাই। স্টাফ নিয়ে কেন প্রবলেম নাই? কারণ একটা 10 বেডের ক্লিনিকের জন্য যে যে সাপোর্ট দরকার এগুলো আমরা করছি। কিন্তু আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে আইসিইউ বলেন, সিসিইউ বলেন, এগুলো আমাদের আসলে উপজেলা লেভেলে যে ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো চলে এগুলোতে আসলে মেনটেন করা সম্ভব না, নাই, কারোরই নাই। তো তারপরে এই পেশেন্টগুলো আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস থাকে, সেখানে অক্সিজেন সাপোর্টও থাকে। তো প্রথম অবস্থায় আমরা যেটা করি, আমাদের যে আরএমও আছে কিংবা হচ্ছে আমাদের কনসালটেন্ট যিনি থাকেন ওই সময় এট এ টাইম উপস্থিত থাকেন, উনি পেশেন্টটাকে মূলত একটা যে ওয়ার্ডে মানে শ্বাসকষ্ট যখন হয় কিংবা করোনা সাইন, কোভিড-19-এর সাইন সিমটম নিয়ে আসে, তখন আমরা ওই ওয়ার্ডে যে রুমে রাখি, যে সেই রুমে একটা কেবিন টাইপের রুম, মানে ওই রুমে অন্য কোনো পেশেন্ট নাই, আমরা এটা ইনশিওর করি যে অন্য কোনো পেশেন্ট নাই, প্লাস ওই রুমে যেন গ্যাদারিংটা না হয়। ওই পেশেন্টটা আসার পাশাপাশি আমরা প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো, কিছু ইনজেক্টেবল মেডিকেশন, যেটা সাথে সাথে অক্সিজেন সাপোর্টটা দিয়ে আমরা রোগীটাকে রেফার করে দিই সদর হাসপাতালে। মানে প্রথমে মেহেরপুর না হয় কুষ্টিয়া, যে যেখানে যেতে কমফোর্ট ফিল করে, তারপরে সেখান থেকে আইসিইউ সিসিইউ সাপোর্টটা পাই। মানে আমরা প্রাথমিক যতটুকু করা আমাদের দ্বারা সম্ভব হয় সেটুকু করি। আচ্ছা, এর সাথে যদি আসলে সে শুধুমাত্র করোনাতেই সিভিয়ার পেশেন্ট হয়নি, তার হার্টের প্রবলেম থাকতে পারে বা অন্যান্য তার প্রবলেম থাকতে পারে, তাই না? সেগুলো ম্যানেজ করার জন্য বিশেষায়িত ডাক্তার যিনি থাকেন ক্লিনিকে, তিনাকে তো সেই ট্রিটমেন্টটাই দিতে হয়। তখন কি তিনি সেই পেশেন্টকে আসলে রেখে দেওয়ার মতো সাহস দেখাতে পারে? আসলে কার্ডিওলজি কোনো পেশেন্ট খুব সিভিয়ার পর্যায়ে গেলে আসলে উপজেলা লেভেলে কমপ্লেক্সও রাখে না, আবার হচ্ছে কোনো ক্লিনিকও রাখে না। কারণ আমাদের লজিস্টিক সাপোর্ট যেটা আমাদের আসলে সার্জারি কেসটাই বেশি, মূলত ক্লিনিকগুলোয় সার্জারি মেডিসিন, মানে গাইনি সার্জারি মেডিসিন, এই তিনটা ওয়ার্ডই বেশি চলে ক্লিনিকগুলোয়। কার্ডিয়াক পেশেন্ট আসলে ক্লিনিকগুলো উপজেলা লেভেলে খুব কম। কার্ডিয়াক পেশেন্টগুলো আসলে জেলা শহর নয় বিভাগীয় শহরগুলোই বেশি মুভ করে। আমাদের ওখানে আসলে এই তিনটা ওয়ার্ডের পেশেন্টই খুব আমরা বেশি দেখি। এখনকার সময় তো এই যেহেতু একরামুল সাহেব বলছিলেন যে এখনকার সময় সিজনটাই তো এমন, তাই না? এমনি দেখা যাচ্ছে যে কারোর ঠান্ডাজনিত সমস্যায় ভুগছে, ঠান্ডাজনিত সমস্যায় ভোগা মানেই তো আমরা ধরে নিচ্ছি যে তার তো সে প্রবলেম পড়ে গেছে অলরেডি, তাই না? শিগগিরই তার পরীক্ষা করো, তাই না? তো এই ধরনের একটা সিচুয়েশনে আসলে এটা কি বলবো, আসলে ব্যাপারটা সবই ডাক্তারি ব্যাপার, ডাক্তার যেটা পরামর্শ দেবে সেটাই। কিন্তু আমরা বাইরে থেকে যেভাবে দেখছি যে তাহলে ডাক্তাররা কতটুকু কি করতে পারছে, যে আমার মেহেরপুর যতটুকু নিরাপদ ছিল সেই নিরাপদ জায়গাটুকু রাখতে পারিনি, তাই না? এখন নিরাপত্তা অবশ্যই না, দিনে দিনে যেভাবে বাড়ছে, তাই না? আমি একরামুল সাহেবের কাছে আসছি। আপনাকে যদি আমি বলি যে আরেকটু বিষয়টাকে, যে শুধুমাত্র কি আসলে আপনারা এই গর্ভবতী মায়েদের নিয়ে কাজ করেন, না স্বাস্থ্য বিভাগের আরও অন্য কোনো কাজের সাথে যুক্ত আছেন? না, স্বাস্থ্য বিভাগের কাজ বলতে আমাদের বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট যারা আছে তাদের একটা প্রোগ্রাম আছে আমাদের, ডায়াবেটিস প্রোগ্রাম, আর গর্ভবতী মা মিলে এই দুটো নিয়ে আমরা
এই দুইটা নিয়ে কাজ করছেন। এখন গ্রাম অঞ্চলে সেই ক্ষেত্রে গ্রাম অঞ্চলগুলো তো এখন যে অবস্থা, গ্রাম অঞ্চলে আপনার কি অবজারভেশন আছে এরকম যে আমাদের মেহেরপুরের যে গ্রাম অঞ্চলগুলায় বিশেষ করে সীমান্তবর্তী গ্রামগুলা, সেখানে যে আমরা যেটা তরিকুল বলছিল, বা এখন আমাদের তো 80% ভ্যারিয়েন্টই হচ্ছে ডেল্টা ভেরিয়েন্ট, যেটা ভারতীয় ভেরিয়েন্টের কথা বলছি আমরা, তাই না? তো সেই ক্ষেত্রে এই যে আমরা যেভাবে আক্রান্ত হলাম, যেভাবে আমদানিটা হলো ডেল্টা ভেরিয়েন্ট, সেটা গ্রামের থেকে আক্রান্ত আমদানিটা হলো, তাই না? যে প্রায় 74টা চৌকি আছে, সেই 74টা পকেট দিয়ে অন্তত 10 জন করেও যদি চাষি ঢোকে, তাহলে তো একটা বড় অংশের জনগণ সেখান থেকে ঢুকছে, তাদের সাথে খুব সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আছে, হৃদ্যতা আছে, বন্ধুত্ব আছে, আত্মীয়তা আছে, তাই না? তো এইগুলোর মধ্যে থেকে যে ধরনের আক্রান্ত হচ্ছে, আপনার মানে ইয়ে থেকে দাঁড়িয়ে যদি আপনি বলেন যে আসলে এর আসলে এই প্রতিকারটা, আপনি একজন অভিজ্ঞ মানুষ, এই প্রতিকার হিসাবে আসলে আপনার দৃষ্টিভঙ্গি আসলে মানে এর প্রতিকারের জন্য আসলে আপনার পরামর্শটা কি? আসলে পরামর্শের জন্য আমাদের প্রথম যখন মার্চ মাসে যখন এই করোনা ভাইরাস নিয়ে যখন সরকার যখন খুব স্বাস্থ্য বিভাগ সরকার যখন ই করলো, আমি লক্ষ্য করলাম যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনার যেমন ব্যবসা প্রতিষ্ঠান, ক্লিনিক না, ব্যবসা প্রতিষ্ঠান, বাজারঘাট সব জায়গাতে ওই বেসিন সেট করলো, হাত ধোয়ার জায়গা সেট করলো, মানুষ মাস্ক পরার ব্যাপারে উদ্বুদ্ধ হলো। আমি ভেবেছিলাম হয়তো মানুষের মধ্যে একটা অভ্যাসে পরিণত হবে, কিন্তু পরবর্তী দেখা গেল অভ্যাস তো পরিবর্তন হয়নি, বরং তো সেটা আরো অবনতি দেখে গেছে। এখন বর্ডার সীমান্ত এলাকায় আমরা বসবাস, আমাদের এখানে দেখা যাচ্ছে যে যদিও তার কাটা বেড়া দিয়েছে, তার কাটা বেড়ার পরেও কিন্তু আপনার একটা নির্দিষ্ট সময় কিন্তু বর্ডারের পরে যে ওই যে জমি আছে, হ্যাঁ, ওরা চাষ করতে আসে এবং সেখানে বাংলাদেশের লোকও কিনে যায়, ওই বেশি গল্প করছে, যাচ্ছে। এখান থেকে কিছুটা আমাদের একটা প্রভাব পড়ছে বলে আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আমরা বর্ডার এলাকায় বসবাস করছি। কারণ পার্টিকুলারলি তেঁতুলবেড়া যেমন আমাদের হিন্দা, তো তেঁতুলবেড়ার হিন্দা গ্রাম কিন্তু পাশাপাশি গ্রাম, কাজীপুর এই সমস্ত গ্রামগুলো নিয়ে এই ধরনের আক্রান্ত হওয়ার ঝুঁকিটা খুব বেশি হচ্ছে। এখানে মাঠ পর্যায়ে যারা বিজেপি আছে, বিজেপি সদস্যরা তারাও খুব সচেতন আছে, তারপরেও কিছু মানুষের মধ্যে এখন একটা প্রবণতা দেখা দিয়েছে যে ওই চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, মাঠে বেশি গল্প করে এক জায়গাতে, এই কাজগুলো এখন চলমান আছে। এই চলমান কারণেই এখন আমাদের ঝুঁকির মধ্যে। আচ্ছা, যে 2টা গ্রাম লকডাউন করলো, আপনি কি দেখছেন যে এই 2টা গ্রামকে লকডাউন করে একটা রেজাল্ট পাওয়া গেছে, বা সত্যিকার অর্থে ওরা বেরোচ্ছে না, বা ওদের গ্রামে সে ধরনের কেউ যাচ্ছে না, এই ধরনের আপনি কিভাবে? না, এই ধরনের প্রভাব আমরা লক্ষ্য করি না। মানে লকডাউন সেটা শুধু পত্রিকার পাতাতে আর দিদি সাহেবের এই চিঠির যে ভাষা, এদের মধ্যেই একার মধ্যে সীমাবদ্ধ, বাস্তবতে আসা যাওয়া আছে। এর কোনো মিল পাচ্ছি। তাহলে এটা কি ধরনের চৌকি বসালো, বা কি ধরনের লকডাউন? না, লকডাউন বলতে চৌকি ইংরেজি যোগাযোগ না, কিন্তু গ্রামের মধ্যে যে না, আমি ওই গ্রামটাকে যে ইয়ে করলো, এই লকডাউন কোনো প্রভাব নাই। সেখানে মধ্যে মানুষ চলাচল করছে, মানুষ দিব্যি চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, মানুষ মসজিদে নামাজ পড়ে যাচ্ছে, সামাজিক দূরত্ব বজায় রাখছে না, মাঠে এক জায়গায় কাজ করছে, গল্প করছে, এক পরিবার থেকে আরেক করে আত্মীয় যা যা করছে সবই চলমান। তরিকুল, তাহলে যদি বিষয়টা এমনই হয়, তাহলে সত্যিকার অর্থে আমাদের আসলে এখান থেকে মুক্তির রাস্তা কি? মুক্তির রাস্তা বলতে মূলত বর্তমান যে কন্ডিশন, মানে ওনাদের আবার ওই 2 গ্রাম থেকে কিন্তু পেশেন্টও পাচ্ছি, রেগুলার পেশেন্ট পাচ্ছি, রেগুলার পেশেন্ট আসছে আমাদের কাছে। তো এটা বর্তমান শুধু পেশেন্টগুলো ছাড়া, কারণ পেশেন্ট যারা হবে তাদের তো আসলে আমরা শুধু ডাক্তাররা না, প্রশাসনে যারা কর্মকর্তা আছেন এনারাও কিন্তু আসলে বুঝতে পারে যে এটা আসলে পেশেন্ট না, এনারা আসলে মিথ্যা কথা বলছে। এটা তো তাদের দেখলেই আসলে বোঝা যায়। আর ডেলিভারি যে পেশেন্টগুলো ওই গ্রাম থেকে ফোন দিচ্ছে, যে এইগুলো তো আমরা আসলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসারই চেষ্টা করছি। তারা যদি নিজে অ্যাকোমোডেশন করে না আসতে পারছে, কোনো গাড়ি না পাচ্ছে, আমাদের ফোন দিলে আসলে আমরা তো অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছি। তো অ্যাম্বুলেন্স থাকলে সেক্ষেত্রে তো প্রশাসন বুঝতেই পারবে যে এটা অ্যাম্বুলেন্সে করে পেশেন্ট আসছে। তো প্রশাসনের নজরদারিটা বাড়ানো উচিত, কিংবা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন এনাদের নজর পাঠানো উচিত যে আসলে ওই গ্রামের ঠিকমতো সবকিছু হচ্ছে কিনা। গ্রামের মানুষ আসলে সবাই তো এফেক্টেড না। ওই গ্রামে যদি ধরেন 3000 কিংবা যেমন তেঁতুলবেড়িয়াতে প্রচুর ভোট, তেঁতুলবেড়িয়াতে প্রচুর মানুষ, জনসংখ্যা প্রচুর ওদের, তো এই গ্রামে ধরেন 20 জন 40 জন কিংবা 50 জন এফেক্টেড হইলো, এদেরই যদি কন্ট্রোল না করা যায় তাহলে কিন্তু বাদ বাকিগুলো সবাই এফেক্টেড হবে। তো
আগে আমাদের অন্যান্য রুটগুলা বন্ধ হইলেও মানে প্রশাসন হয়তো বা এই গ্রাম থেকে ওই গ্রামে কাউকে ঢুকতে দিচ্ছে না, ওই গ্রাম থেকে অন্য গ্রামে যেতে দিচ্ছে না, কিন্তু ইন্টার যে হচ্ছে কানেকশনটা এটা কিন্তু এখন পর্যন্ত স্ট্রং না। ঠিকই সবাই চায়ের দোকান কিংবা অন্যান্য জায়গায় যাচ্ছে, তো প্রশাসনের এইদিকে নজরদারি বাড়ানো একটু। আপনি কি মনে করছেন যে এই কমিউনিটি ট্রান্সমিশন বলতে যেটা বোঝায় আর কি, কমিউনিটি ট্রান্সমিশনটা তো আসলে হয়ে গেছে, আমরা তো সেটার রেজাল্টই পাচ্ছি, তাই না কি? সে দেখা যাচ্ছে যে 10 দিনের মধ্যে আমরা কিন্তু পরিণতিটা কোন দিকে যাচ্ছে আমরা কিন্তু সেটা হয়তো দেখতে পাবো, তাই না কি? তো এই কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেল, এখনও যদি আমাদেরকে প্রশাসনকে তাগাদা দিতে হয়, প্রশাসন যদিও গতকালকে বা আজকে কিছুটা লক্ষ্য করা গেছে যে করছে, মানে গতকালকেও ইয়েতে মুজিবনগরে বা মেহেরপুরে আপনার এই মোবাইল কোর্ট সেটা করেছে। আজকেও সন্ধ্যার সময় দেখলাম যে 6টার থেকে যে পরের দিন সকাল 10টা পর্যন্ত যে দোকানপাট সমস্ত কিছু বন্ধ এবং প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে নিষেধ করা হয়েছে, এই বিধি নিষেধে। আপনি কি মনে করেন যে একটা সময় আমরা তাহলে 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, বিকেল 6টা পর্যন্ত এই সময়ে আমরা যেভাবে চলছি, তাহলে শুধুমাত্র ওই 6টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত এই এই রীতিতে যদি আমাদেরকে আসলে বেঁধে রাখা হয়, তাহলে কি আসলে বিশেষ সময়ে কি আসলে করোনা আক্রান্ত করবে? ব্যাপারটা কিভাবে দেখেন? এটা তো আসলে মানে আমাদের কাছে একটু কেমন মনে হচ্ছে, কারণ হচ্ছে আপনি যদি 10টা থেকে সকাল বিকেল 5টা পর্যন্ত লকডাউন মানে ওপেন রাখেন, পরের দিন 10টা পর্যন্ত লকডাউন রাখলেন, তো এই সময় তো মানুষের চাপ আরো বেশি হবে। মানে আপনি যে সময়টুকু লকডাউন রাখছেন না সেই সময় মানুষের চাপ আরো বাড়বে, বরঞ্চ 24 ঘন্টা খোলা থাকলে একটু পাতলা হতো, তাকে সময় নিয়ে হয়তো ভাবতে হতো না যে আমি এই সময়ের মধ্যে আমাকে যেতে হবে, নাহলে হবে না। এটা একটা তো সেক্ষেত্রে আসলে চরম মানে এই আমাদের বিশেষ করে মেহেরপুর কিংবা গাংনী এই এরিয়াটায় লকডাউনটা জোরদার করা উচিত। এখন শুধু হচ্ছে স্বাস্থ্য ডিপার্টমেন্টের যেসব ইগুলো আছে এগুলা মেনে, কারণ স্বাস্থ্য খাত আপনি আসলে লকডাউন করা অসম্ভব, কারণ এই সিচুয়েশনে স্বাস্থ্যকর্মী এবং যারা আমরা প্রশাসনে আছি এরা কাজ না করলে আসলে দেশকে বাঁচানো খুবই অসম্ভব কাজ। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে লকডাউনটা আপনার হচ্ছে গুরুতরভাবে একটা নির্দিষ্ট টাইমে দেওয়া উচিত। আমাদের যে এই মেহেরপুর জোন যেটা রেড জোনের ভিতরে আছে, এই মেহেরপুরে আমাদের কঠোরভাবে লকডাউন প্রয়োজন, যেটা আসলে কোনো সময়ের না। আপনি 2 ঘন্টা সময় দিলেন, ওই 2 ঘন্টায় তো করোনা এফেক্ট করবে, সেটাই। কারণ ওই 2 ঘন্টার মধ্যে আপনি বেশি বাজার ঘাটে যাবেন, বেশি সবাই তো চাবে যে আমি ওই 2 ঘন্টার মধ্যে কাজটা সারতে হবে, তো সবাই তো ওই সময় হুমড়ি খেয়ে পড়বে বাজারের দিকে। তো এইটা তো আসলে লকডাউনের কোনো মাধ্যম হতে নীতি নির্ধারণের প্রশ্নে যারা কাজ করছেন, এরা করছেন, এটা আসলে বেশ কিছু ক্ষেত্রেই দেখা যায় যে আসলে একটা স্ববিরোধী চিন্তা বা দ্বিমুখী নীতি। হ্যাঁ, আমি এবার একটু বলি। হ্যাঁ, সেটা হলো যে একটা গত 14 তারিখে একটা চিঠি দেখলাম, ফেসবুকে আমি দেখলাম। তো লেখা আছে যে সকাল সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত, সকাল 10টা। তো সন্ধ্যা, তার মানে তো মানুষ সারাদিন সকাল 10টার থেকে সন্ধ্যার মধ্যে কাজ কাম করছে, যেখানে যা ঘোরাফেরা যা কিছু করে 4-8 যা যেখানে যা দেওয়া যাচ্ছে। সন্ধ্যার পরে সঙ্গত করে মানুষ বাড়িতে যায়, তাই সন্ধ্যা 6টার থেকে 10টা পর্যন্ত এই লকডাউনটা আসলে আমি এই বিষয়টা বুঝতে পারি নাই যে আসলে এইটা কি মিন করছে, লকডাউনের আসলে এটা কি কতটা ইফেক্ট হবে। এটা আমার কাছে নিজে কি প্রশ্ন মনে হচ্ছে যে সন্ধ্যা 6টার থেকে তারপর দিন সকাল 10টা পর্যন্ত হচ্ছে, কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত না। তার মানে বাজার ঘাট করছে মানুষ, মাঠে ঘাটে কাজ কাম করছে, যেখানে যাত্রা সেখানে যাচ্ছে, সব জায়গায় সব কাজ করছে, সন্ধ্যাবার বাড়ি ঢুকছে। তো বাড়িতে তো মানুষ সন্ধ্যার পর এমনি বাড়িতে ঢোকে, তখন তো কোনো জায়গায় যায় না। 6টা মানে সন্ধ্যা। আপনার কথা শুনে মনে হচ্ছে যে এই এরশাদ বিরোধী আন্দোলনের সময় বামাত বলে একটা সংগঠন ছিল, বাংলাদেশ মানবতাবাদী দল, ওনাদের একটা প্রোগ্রাম থ্রো করলেন। আমি তখন জগন্নাথের ছাত্র। তো প্রোগ্রামটা ছিল এমন, ব্যতিক্রমধর্মী আন্দোলন পোস্টার লাগিয়েছে, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত হরতাল। ভাবেন, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত হরতাল, দিনের বেলায় খোলা। মানে ব্যতিক্রম প্রোগ্রাম এটাই যে সবাই সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হরতাল দেয়, সারাদিনের হরতাল। উনি দিচ্ছেন সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত হরতাল। এটাকে উনি একটা ব্যতিক্রম আন্দোলন মনে করছেন। তো আপনি ঠিকই বলেছেন যে বিষয়টা তাই,
তরিকুলো যেটা বলছে যে ছোট্ট একটা টাইম ফ্রেম যদি আপনি করে দেন যে এই 2 ঘন্টা জাস্ট খোলা, তাহলে সেখানে যে পরিমাণ আপনার হবে, মানুষের আগমন ঘটবে, যে জ্যামটা হবে, ওখানেই তো আপনার কমিউনিটি ট্রান্সমিশন বলতে যা বোঝায় আর কি, তার কিছু বাকি থাকবে না, তাই নয় কি? তাহলে আপনি 2 ঘন্টার মধ্যে যা করে নিলেন, আপনি আর 22 ঘন্টা যদি আপনি পাহারাও দেন, লাভ হবে না, তাই না? বিশেষজ্ঞরা বলছেন কি, বিশেষজ্ঞরা বলছেন 15 দিন কারফিউ দিয়ে দেন, এই তথাকথিত লকডাউন। ডাক্তার আলাউদ্দিন সাহেব বলছেন ল কি বা কি, ডাউনই বা কি, কিছুই বুঝলাম না। এখন এই ধরনের আলোচনা কিন্তু আসলে মার্কেটে আছে। এখন প্রশ্ন হচ্ছে যারা গভর্নমেন্টে থাকে তাদেরও আবার কিছু সীমাবদ্ধতা থাকে, তাই না? তারা সেই দুদিকে সামলাইতে হয়, যে আপনি করোনায় থেকে আপনাকে এই লক করে দেওয়া হলো, আপনি তখন বলছেন যে আমার তো ক্ষুধা লাগছে, তাই না? এই ধরনের একটা বাস্তবতাকে নিয়ে কিন্তু আমাদেরকে চলতে হচ্ছে। আমি একদম শেষ সময় চলে এসেছি। ইকরাম ভাই, আপনি যদি বলেন যে এই মেহেরপুরের যে সামগ্রিক বাস্তবতা, আমরা শুধুমাত্র ওই ইন্ডিয়ান ভেরিয়েন্টের যে সোর্সটা আমরা দেখালাম তাই কিন্তু না, মেহেরপুর কিন্তু আপনার আম, কাঁঠাল, লিচুর জায়গা, সবজির জায়গা। এখানে বাইরে থেকে বিভিন্ন বায়াররা আসে সবসময়, এখনও ধরেন এই যারা ফল কিনতে আসে, বুঝছেন, বা সবজি কিনতে আসে, সেই সমস্ত, এটা তো একটা মোকাম, তারা কিন্তু যাদের বাড়িতে থাকে এই মোকামে এই ক্রেতারা, বায়াররা যাদের কাছে কিনতে আসে তাদের কাছে সে পীর তুল্য একটা মানুষ, যেহেতু তার রুটি রুজিটা তার সাথে যুক্ত, তাই না? সে দেখা যাচ্ছে যে তারাও গরিব মানুষ, হয়তো দেখা যাচ্ছে যে ছোট ছোট ঘর বা খুব কনজাস্টেড একটা অবস্থায়, তাকে সেখানেই রেখে দিতে হয়েছে। এই সোর্সগুলো কিন্তু আমরা বন্ধ করতে পারিনি, এই সোর্সগুলো বন্ধ করতে পারিনি। গাড়ি চলছে, গাড়িতে ভাড়াটা ডবল নিচ্ছে, সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমার 2 সিট মিলে 1 সিট হওয়ার কথা, তা হচ্ছে না। এই সামগ্রিকভাবে এই বাস্তবতাও চলছে, আপনি আবার একটা পরিপত্রও জারি করছেন। এটা দিয়ে কি আসলে আমাদের এখান থেকে উত্তরণ ঘটানো সম্ভব? আসলে উত্তর ঘটা সম্ভব এই জন্যই আসলে আইন দিয়ে কিছু হবে না। আইন করার আগে পরিবর্তন আসে নিজের কাছ থেকে। জনগণকে যদি মনে করে যে করোনা যে ভাইরাস আমাদের জীবনকে কেড়ে দিচ্ছে, এই যে বাস্তবতাটাকে যদি উপলব্ধি না করতে পারে, তার আইন প্রয়োগ করলে কোনো হবে। সরকারে আপনি যেটা বললেন, সরকারের যদি থাকে এবং যদি তার সীমাবদ্ধতাও থাকে, কারণ জনগণের এখানে যান মাল নিরাপত্তা সরকারের দায়িত্ব যেমন আছে, পাশাপাশি জনগণের আছে আইন প্রতি শ্রদ্ধা রাখা। এই আইনটা আমরা শ্রদ্ধা করছি না। এখন দেখেন, আমরা পরিবর্তন যদি নিজের না আসে, এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠানে যে ব্যক্তি খরিদ্দার, সে কি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সে কি বলছে কখনো যে তুমি মাস্ক না করে আমার দোকানে মালটা কিনো না, আমি বিক্রয় করছি, আমি তোমাদের মাল বিক্রি করবো না? যে গাড়ি চড়ছে সে কি বলছে যে মাস্ক না হলে আপনার গাড়িতে আমি উঠাবো না, আমি দূরত্ব বজায় না রাখলে, আমি ভাড়া ঠিকই নিচ্ছি কিন্তু দূরত্ব বজায় রাখছি না? আমি যদি মনে করি যে মাঠেতে কৃষক যাচ্ছে, মাঠে বা নসিমন পরিবহনে চলছে, সে কি মাস্ক পরে বহন করছে না? চায়ের দোকানে কি আমি ওয়ান টাইম বা আদার্স কোনো ইতে চা খাচ্ছি, আমি কি মাস্ক পরে চা খাচ্ছি, বা যে আমাকে বিক্রি সে আমার করছে? তাহলে আমাদের টোটাল সেক্টরে যদি আমরা এই স্বাস্থ্যবিধি সরকারের শুধু লকডাউন এ না করে যদি আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে যদি আমরা নিজেরাই পরিবর্তন না হই, তাহলে লকডাউন কিছু হবে না। নিজেদের পরিবর্তনের কথা বলছেন ইকরামুল সাহেব, আমি সেই অর্থে যদি বলি যে আমি কথা শুনবো না, আমি নাগরিক, আমি কথা শুনবো না, আমি অন্যায় করব, এই কারণেই বিচার বিভাগ তৈরি হয়েছে, আইন তৈরি হয়েছে আমাকে শাসন করার জন্য। তাহলে এই যে নাগরিক কথা শুনছে না, এই অজুহাত দিয়ে কি আসলে করোনা মোকাবেলা করা যাবে, নাকি সত্যিকার অর্থে নাগরিককে বাধ্য করতে হবে কথাটা শোনার? কোনটা? আসলে নাগরিককে বাধ্য করতে হবে, ঠিক আছে, কিন্তু আসলে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, কিন্তু আমাদের বাংলাদেশের আর্থিক যে কন্ডিশন, কিন্তু বাংলাদেশের সকল সিচুয়েশন যেটা বলে, সেটা হচ্ছে আসলে গভর্নমেন্টের পক্ষে একা সব কিছু করা আসলেই অসম্ভব। শুধু যদি গভর্নমেন্ট মনে করে, মানে আমরা যদি মনে করি যে গভর্নমেন্টই সব করবে, কিংবা হচ্ছে গভর্নমেন্টের দ্বারা এটা করা সম্ভব, আজকে প্রশাসন যে আজকে আমরা কি করছি, প্রশাসন যেখানে, প্রশাসনটা সব রাস্তায় থাকা সম্ভব না। বাংলাদেশের প্রশাসনিক যে কন্ডিশন, তাতে আসলে আপনি মনে করলে সবগুলো রাস্তায় সম্ভব না। গভর্নমেন্টের যে প্রশাসনিক লোকজন আমরা যখন দেখছি, তখন আমরা মাস্কটা ঠিকই করছি, কিন্তু বাদবাকি সময় কানে চলছে, বাদবাকি সময় আমাদের মাস্ক নিচে নামানো থাকছে। তো এটা আপনি কিভাবে মেনটেন করবেন?
দুইজন হচ্ছে দেখা যাচ্ছে গাড়িতে যাচ্ছে, তো তখন হচ্ছে গভর্নমেন্টের লোক দেখে অন্য রাস্তা দিয়ে ঢুকে গেল। কারণ সব রাস্তায় সব মোড়ে তো আর আসলে পুলিশ, আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা কিন্তু আমাদের যে বর্তমান কন্ডিশন, এটা আমাদের বাংলাদেশ তো আসলে আমেরিকা না, বাংলাদেশ তো বাংলাদেশি। Right. বাংলাদেশের কন্ডিশনে আসলে গভর্নমেন্টের যতটুকু সতর্কতা দরকার, এর চেয়ে আমাদের নিজেরও সতর্ক হওয়া খুবই প্রয়োজন। কারণ হচ্ছে আমি করোনা এফেক্টেড হলে তো আমিই হব, এটা তো আমাকে বুঝতে হবে। আর আমি শুধু আমি না, ধরেন আমার করোনা হলো কিছু হলো না, কিন্তু আমার ফ্যামিলি, আমার বাসায় যে বয়োজ্যেষ্ঠ মানুষটা আছে ওনার জন্য তো আসলে হাই রিস্ক, কিংবা উনি তো এই কোভিড-19 আক্রান্ত হলে আসলে মারা যাওয়ার দ্বার প্রান্তে চলে যেতে পারে, কারণ ওনার অ্যাসোসিয়েট অনেক প্রবলেম থাকতে পারে। কম বয়সীরাও যে খুব খারাপ অবস্থায় যাবে না সেটাও না, যেতেই পারে। কিন্তু এখানে শুধু গভর্নমেন্টের নজরদারিতে আসলে সব কিছু করা সম্ভব না। আর কারফিউ জারি মানে আসলে তো আগের এখন এই কোভিড-19 কারফিউ জারি মানে আপনি 71 সালের মতো তো আর গুলি করে মারতে পারবেন না মানুষ, 144 ধারার মতো গুলি করে মানুষ মারা সম্ভব না। খুব জোর আপনি তাড়া দিলেন কিংবা হচ্ছে নামতে দিচ্ছেন না, ধরে নিয়ে এক জায়গায় রেখে দিচ্ছেন না, তাড়া দিলেই হবে, তাড়া দিলেই হবে। আমি গত 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 সিচুয়েশনে যদি বলি যে আর্মি নামানো হয়েছিল, তাই না? আর্মি দেখলে তো এমনি পালায়, 10 হাত দূরে আগেই থাকে, তাই না? গ্রামে অঞ্চলে দেখা যাচ্ছে যে আর্মির গাড়ি যে গেছে, মাথায় যদি কেউ বসে থাকে, গাড়ি যদি শব্দ শুনেছে অমনি কিন্তু পালিয়ে গেছে। দ্যাট মিনস সে বলে না, চাকটাকে ভেঙে দেয়া, এক জায়গায় জড়ো হলেই সেটাকে ভেঙে দেয়া। সাইরেন বাজে যখন, অ্যাম্বুলেন্সের সাইরেন বাজে যখন, বা ফায়ার ব্রিগেডের সাইরেনটা বাজে যখন, মানুষের কিছু মনস্তত্ত্ব আছে, সেই মনস্তাত্ত্বিকভাবে একটা ভীতি সঞ্চার হয়। সাইরেনের আওয়াজ মানে ভিন্ন একটা কিন্তু ইয়ে তৈরি করে, তাই না? আপনাকে এই ধরনের একটা প্যানিক তৈরি করতে হবে, একটা প্যানিক তৈরি করতে হবে। আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, গভর্নমেন্টের একার পক্ষে এটা আদৌ সম্ভব না গভর্নমেন্টের, বা এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাজ না, এটা সামগ্রিক স্টেক হোল্ডার যারা, সকলকে একদম সংযুক্ত করে এটাকে মোকাবেলা করতে হবে। আমি যদি একদম শেষ সময় চলে আসছে, একরামূলক আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনি যেমন বলছেন যে আসলে এটাকে আইন ইম্পোজ করে শুধু হবে না, এখানে আসলে সচেতনতা সৃষ্টি করতে হবে। এই সচেতনতা সৃষ্টি করার জন্য মানুষ, নাগরিক শুধুমাত্র পুলিশের কথা শুনে বিষয়টা কিন্তু তা না। পুলিশকে হয়তো ভয় পাচ্ছে, তাই না? প্রশাসনকে হয়তো ভয় পাচ্ছে, কিন্তু সমাজের কিছু মানুষের কথা কিন্তু এই নাগরিক শোনে। যেমনটিভাবে রাজনৈতিক নেতার কথা শোনে, আপনার সুশীল সমাজের যারা খুব মানে যারা আসলে সত্যিকার অর্থে সমাজের শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ, যাদের চারিত্রিক গুণাবলী খুব সাউন্ড, সবাই দেখতে পারে যে মানুষটা সজ্জন মানুষ, তার কথা শোনে, মসজিদের ইমামের কথা শোনে, তাই না কি? তাহলে এই যে মানুষগুলো, একজন খুব ভালো খেলোয়াড়, সে আইডল হয়ে গেছে, খুব তাকে মানুষ খুব সমর্থন করে, তার কথা শোনে মানুষ, তাই নয় কি? যে খুব তার সুন্দর বাচনভঙ্গি, তার ক্যারেক্টারিস্টিকটা খুব সুন্দর, তার কথা শোনে, তাই না? এই ধরনের সেলিব্রিটি যারা, তাদের কথা শোনে। আমরা তো কই দেখলাম না যে আসলে এই সমস্ত স্টেক হোল্ডারদের মাঠে নামানো। আমরা শুধু গভর্নমেন্টের দোষ দিচ্ছি, আইন ইম্পোজ করতে বলছি, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। আপনি কি কখনো দেখেছেন? আমি যদি আপনার গণ্ডির মধ্যেই বলি, গাংনীর কথায়, গাংনী কয়জন জনপ্রতিনিধি আসলে এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস করেছে? খুব বেশি হলে হয়তো একটা রাস্তায় দাঁড়িয়ে মাস্ক বিতরণ করেছে। এছাড়া কি আপনি তেমন কোনো দৃশ্যমান কোনো কর্মসূচি কি দেখাতে পারবেন? আপনি একজন এনজিও কর্মকর্তা, আপনি কিন্তু মাঠে থাকেন। আসলে আপনি খুব একটা সুন্দর কথা বলেছেন, আমার মনের কথাটাই আমি বলেছেন। এই প্রশ্নটা আমি কিছু কথা বলেও ফেলেছেন। আসলে আমাদের সমস্যা এই জায়গাতেই বড় সমস্যা সবচেয়ে, মানে সবচেয়ে আমরাই সমস্যার সৃষ্টি করছি। কারণ মানুষের আচরণগত পরিবর্তনের যোগাযোগের মাধ্যম দিয়ে একটা মানুষ দীর্ঘদিনের কাশি তার, কিন্তু সে জানে না যে আমার 1 সপ্তাহ খাইতে আমার টিউবার প্রতিষ্ঠা করতে পারি, কিন্তু কাশির পরিবর্তন কি করতে হবে? আমার ডাক্তারখানা যেতে হবে। এখন এই যে রোগ মোকাবেলা করার জন্য আমাদের সুধীর সমাজ আমরা যারা দাবি করি, এখানে ইউনিয়ন পরিষদের মেম্বাররা আছে, জনপ্রতিনিধি আছে, মসজিদ ইমাম আছে, তারাই দেখি শব্দতে এইগুলাকে বেশি করে মানে জনগণ যে পাফাটা মানুষ, সে কিন্তু এতটা বোঝে না। কিন্তু যারা দাবি করে আমরা সচেতন ব্যক্তি, আমরা শিক্ষিত ব্যক্তি, তাদের একটা সামাজিক ভূমিকা থাকা দরকার, সে কিন্তু এই কথাটা কিন্তু অনুপস্থিত বর্তমান। সোশ্যাল রেসপন্সিবিলিটি তো আছে, তাই না? সামাজিক দায়বদ্ধ থেকে কিছু করার দরকার, এখানে কিন্তু অনুপস্থিত, জিনিসটা করছে না। ওই মাস্ক বিতরণ করছে, একটা প্রতিষ্ঠান মাস্ক দিয়েছে এক জায়গায় দাঁড়ায়। আমি গত কয়েকদিন আগে একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে 500 মাস্ক বিতরণ করা হলো। আমি তারপর দিন একটা লোকের মুখে একটা মাস্ক পরতে আমি দেখি নাই। তার এটা কি? এই যে বলে সরকার শুধু আইন প্রয়োগ করে লকডাউন দিয়ে হবে না। লকডাউন পাশাপাশি যারা সুশীল সমাজ আছে, যারা সামাজিক দায়বদ্ধ সমাজের কিছু করতে যায়, জনপ্রতিনিধি সকলকে এগিয়ে আসতে হবে। 30 সেকেন্ডে যদি জনগণের উদ্দেশ্যে কোনো কিছু বলার থাকে একজন চিকিৎসক হিসেবে। জি,
জনগণের উদ্দেশ্যে আমার এইটুকু বলার, আসলে আমাদের নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব আমাদের এই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, প্লাস সরকার যতটুকু পাচ্ছে তার মতো সে করবে। প্লাস আমার সরকারের প্রতি আহ্বান যে আপনারা লকডাউনটা আরও দৃঢ় করেন এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন। অনেক ধন্যবাদ ইকরামুল হক, অনেক ধন্যবাদ তরিকুল ইসলাম। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম, দুজনের সাথে শুনছিলেন। করোনাকালীন সময়ে করোনা নিয়ে কথা বলতেই হবে। করোনার সাথে যে বসবাস, সেটা আমাদের হয়তো একটা নিকট ভবিষ্যতে হয়তো আমরা কতদিনে মুক্তি পাবো সেটা আমরা কেউ জানি না। তবে এই ধরনের একটা অণুজীবের সাথে আমাদের যে যুদ্ধ, শুধু আমরা না, সারা পৃথিবী এই অণুজীবের সাথে যুদ্ধ করছে। আসলে একই কথা যে আমরা কেউ ব্যক্তি, গোষ্ঠী বা সরকার, এটা কারোর পক্ষেই আসলে একক ভিত্তিতে এটা প্রতিকার করা সম্ভব না। একটা ঐক্যবদ্ধভাবে, ঐক্যমতের ভিত্তিতে আমাদের নিজেদের সুরক্ষা করতে হবে। আমরা নিজেরা যেমন সুরক্ষিত হওয়ার চেষ্টা করব, পাশে যে আছে তাকে সুরক্ষিত রাখার চেষ্টা করব, অনেকটা ক্ষেত্রে বাধ্য করব। সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। একই কথার পুনরাবৃত্তি করছি না। করোনাকালীন সময়ে ভালো থাকবেন, নিজে সুস্থ থাকার চেষ্টা করবেন, পাশের জনকে অন্তত তাগাদা দেবেন কিভাবে সুস্থ থাকতে হবে, করোনাকে কিভাবে মোকাবেলা করতে হবে। শুভরাত্রি সকলকে।